স্থান ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সময় সকাল 6:45। নিস্তব্ধ মফস্বল। মফস্বলের ভোরগুলো এমন গা ছমছমে, যেন প্রেতাত্মারা সারা রাত রাক্ষসে সব আচার সম্পূর্ণ করে ভোর ফুটে উঠতেই কোনো রকম করে শহরটাকে গুছিয়ে রেখে চলে যায়। কিন্তু লেগে থাকে ওদের ভয়ঙ্কর নিঃশ্বাসের ঘ্রাণ শহরের শরীরে তখনও। এ সমস্ত ভয় মারিয়ে সকাল 7টায় স্যারের কাছে পড়ার জন্য ঝিমি টুম্পারা স্কুলে যায়। ওদের বাবা মা সেই সকাল সকাল ঘুম থেকে উঠে স্কুলের গেট পর্যন্ত পৌঁছে দিয়ে আসে ওদের। বাবার হাত ধরে বাবার পাশে পাশে হাঁটার পরেও সকালগুলো ওদের যেন ঠিক থাকতে দেয় না। স্কুল শুরু হয় সকাল 10টায়। স্যারের কাছে পড়া শেষ করে বাকি 2 ঘন্টা কেবলই ওদের ছুটোছুটি। তবে মিলি, টুম্পা, ঝিমি, বিন্দু আর স্বর্ণা এই 5 জনের ছুটোছুটি আর সকলের মতো কানামাছি গোল্লা ছুটে সীমাবদ্ধ না, বরং স্কুলের নিষিদ্ধ সব নোটিশ ভেঙে ঘোরাঘুরি করতে বেশি পছন্দ করে এই পঞ্চপাণ্ডব। ভোলা সরকারি বালিকা বিদ্যালয়টা শহরের ঠিক মাঝখানে। পাশেই বেশ বড় সড়ো একটা খাল। খালে কখনোই ভাটা দেখা যায় না। সব সময় প্রবল স্রোতে সাঁই সাঁই সরসর শব্দে জল গড়াতে থাকে। কোথায় যায়, কোথায় এসব ঢেউদের গন্তব্য স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা কখনো জানতে পারেনি, জানতে চায়ও নি হয়তো কেউ। অথচ এই খালটাই পঞ্চপাণ্ডবদের ভাবিয়ে তুলছে খুব। মিলি, এই যে এখানে ব্যাগ ক্লাসে রেখে এদিকে আয়, আমরা ঝালমুড়ি কিনতে যাব। পেছনের টেবিলে রাখিস ব্যাগ, আমাদের পাশে। ইস, কানটা ফেটে যেত একটু হলে। থাম না ঝিমি, ও তো জানে কোথায় বসবে। ও কি আমাদের ছাড়া বসবে? আরে ও বুঝবে না, থাম তুই। তোর মনে হয় না ঝিমি তুই আমাদের সবার চেয়ে একটু বেশি চঞ্চল? সারাক্ষণ বক বক করতে থাকিস। ক্লাসে তোর জন্য মাঝে মাঝে টিচার আমাদের কান ধরে দাঁড় করিয়ে রাখে। ওরে বাবা, এসেছেন আমার গুড্ডু গার্ল। বেশি সমস্যা হলে আজ থেকে আপনি সামনের দিকে যেয়ে বসেন, আমাদের সাথে বসা লাগবে না, ঠিক আছে? হয়েছে, তবুও যে আমরা তোর উপর বিরক্ত না এটা আসলে তুই জানিস, আর এই জন্যই কনফিডেন্টলি বান্দরামোগুলো করিস। ইয়া বেবি, বুঝতে হবে ব্যাপারটা। ও যে দেখ, আসছে আরেকজন। কি রে, বিন্দু আসেনি? স্বর্ণা, ওকেও তো দেখছি না, ও তো এখন আসেনি। হায় আল্লাহ, কেমনে কি? ওরা কি আসবে না আজকে? আমাদের প্ল্যানের তাহলে কি হবে? আরে গান্ডু আসবে, ওরা না এসে থাকতে পারবে? সেটাই, আমরা কেউই এখন আর স্কুলে না এসে থাকতে পারি না। আচ্ছা, তোরা কোন প্ল্যানের কথা বলছিস রে? আরে ওই যে নেয়ামতুল্লাহ স্যারকে পাহারা দেওয়ার বিষয়টা। দোস্ত, এটা মনে হচ্ছে একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে। টিচাররা এমনিতেই আমাদের খুব দুষ্ট বলে জানে। এই ঘটনা যদি জানাজানি হয় আমাদের সত্যিই টিসি দিয়ে দিবে। পাগল নাকি তুই? জানবে কেন? আচ্ছা শোন, আমরা যে এই যে লুকিয়ে লুকিয়ে ছাদে যাই, এই ঘটনাটা কেউ জানে নাকি জানে না বল? জানে অনেকেই। তাহলে কেউ কিছু বলে না, কারণ জানে যে ঝিমির রক্তচক্ষুতে পড়লে তার লাইফ শেষ। বাদ দে, চল। ঝালমুড়ি খাওয়া হবে না, 10টা প্রায়। তাছাড়া স্বর্ণবিন্দুও তো আসেনি। হ্যাঁ, আচ্ছা চল 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 চল। দোস্ত, এই জানালাটা দিয়েই তো দেখেছি, তাই না? হ্যাঁ, আর তাকাস না বাবা, কেমন ভয় লাগে। নেয়ামতুল্লাহ স্যারকে তোর ভয় লাগে? স্যার তো খুবই রসিক, ভেতরেও বাইরেও, আর মেয়েদের সাথে তো একটু বেশি। তবুও তাকে ভয়? আরে না, উনার মতো স্যারকে কে ভয় পায়? ভয় পাচ্ছি এটা নিয়ে যে উনি এখানে কেমন করে গেলেন, আর কি এমন দরকার ওনার এখানে বসে মাছ ধরার, এই বিষয়টা নিয়ে ভয়। আচ্ছা, তুই তো অনেক কিছু ভেবে ফেলেছিস। একটা বিষয় তুই ঠিকই বলেছিস, যে এখানে বসে মাছ ধরার ওনার কি এমন দরকার? দোস্ত, ছাদের নিষিদ্ধ দরজা ভেঙে ছাদে আড্ডার জায়গা বানিয়ে নেওয়ার চেয়ে নেয়ামতুল্লাহ স্যারের মাছ ধরার বিষয়টাতে অনেক বেশি মজা পাচ্ছি রে। তোর আর কাজ কি? মজা নিবি আর মজা দিবি। এই চুপ চুপ চুপ, টিচার আসছে, টিচার আসছে। ভালো লাগছে না দোস্ত, চল ছাদে যাই। হ্যাঁ, টিফিন পিরিয়ডেই তো আপনার সব বান্দরামো শুরু হয়ে যায়। তো আজকে কি কাজ আপনার বলেন তো? কাজ পাচ্ছি না। আচ্ছা শোন, স্যার যেখানে বসে আছে এই জায়গায় যেতে হলে স্কুলের পেছনের কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যেতে হবে, কিন্তু তার তো সবখানে ঠিকঠাক আছে। তাহলে স্যার কিভাবে গেলেন? জানি না বাবা। চল আমরাও যাই। কিভাবে? স্যার যেভাবে গেছেন। ভাই,
তোমরা যা খুশি করো, আমি এসবের মধ্যে নাই। স্যার পরে হেড টিচারের কাছে নালিশ করলে একদম টিসি দিয়ে দিবে। দেখ ছিমি, এত সাহস দেখানো ভালো না। আমাদের স্যারের কাছে যাওয়ার দরকারটা কি? আর এই স্যারের যা ক্যারেক্টার, কি না কি করে বসবে কে জানে। এসব বাদ দিয়ে চল আমরা ছাদে যাই। তোরা সত্যি যাবি না? না, চল ছাদে যাই। না, যাব না, তোরা যা। মন খারাপ করে বড় বড় চোখ করে লাভ নেই ঝিমি। রেগে গেলেও কিছু করার নেই। স্যারের পিছনে লাগতে গেলে আমাদের অনেক বড় বিপদ হতে পারে, আমরা বুঝতে পারছি সবাই। আর রাগ করিস না, চল ছাদে যাই। এই বিন্দু, স্বর্ণা, এই টুম্বাকে ধর তো, টেনে হিচড়ে ছাদে নিয়ে যাই। ধর 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 ধর। এই ধরিস ভালো করে। ভালো করে ধর। আহা, আজ ছাড়বো কেন, ধরে নিয়ে যাচ্ছি তো। ওরা 5 জন এসে বসলো স্কুলের ছাদে। স্কুলের এই ছাদটিও নিষিদ্ধ। ছাদে ওঠার দরজাটিতে বড় বড় বহু পুরনো 3টি তালা দেয়া ছিল, কিন্তু সেই তালা ওদের আটকে রাখতে পারেনি। ঝিমির প্রবল উৎসাহে একদিন 5 জন দল বেঁধে লাথি মেরে মেরে ছাদের ঘুনে খাওয়া এই দরজাটা ভেঙে ওরা জয় করেছে এই নতুন আড্ডাস্থল। এখানে ওরা ছাড়া আর কেউ আসে না, ওরাও লুকিয়েই আসে। 2-1 জন যে ওদের আসতে দেখেনি তা নয়, কিন্তু ঝিমির রক্তচক্ষুতে পড়তে চায় না বলে ওরা ওদের লোভ সামলে রেখেছে এবং ব্যাপারটা গোপনই রেখেছে, যেমনটা ওরা চেয়েছে। তো সেদিন ছাদে বসে ওরা ওদের নিয়মিত আড্ডাবাজিতে ডুবে গেল। ঝিমির খুব মন খারাপ, সে ছাদের এক কোণে যেয়ে বসে আছে। 2-1 বার ওকে ডাকলো বাকিরা। এই ঝিমি, ওখানে একা বসিস না, ভূতে ধরবে। এদিকে আয়। দেখ রাগে কেমন ফুলছে, উত্তরও দিচ্ছে না। মিলি, টুম্পা, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়। দেখ দেখ, দেখে যা। কি? দেখ, স্যার মাছ ধরা শেষে এ পাশে আসার জন্য কাঁটা তার স্পর্শও করছে না, একটা গর্তে ঢুকে যাচ্ছে। হ্যাঁ রে, কিন্তু এখানে যে একটা গর্ত আছে, স্যার ভেতরের দিকে না গেলে বোঝাই যাচ্ছিল না। হে খোদা, এটা কিভাবে সম্ভব? মনে হচ্ছে সবই এই হুজুরের কেরামতি। দাঁড়া, দেখাচ্ছি। আয় তোরা থাক। এই ঝিমি, আয় আয় আয়। এই তুই কোথায় যাচ্ছিস? ঝিমি শোন। কোথায় যাচ্ছিস? দেখ দেখ, ঝিমি পড়ে গেছে। চল চল। কি যে করে এই মেয়েটা, বুঝি না বাবা। সত্যি বুঝি না কেন ওরা তো উচ্ছ্বাস সবকিছুতে। এখন দেখ পড়ে যে হাত পা ভেঙেছে কিনা কে জানে। কি রে ঝিমি, কাঁদছিস তুই? না, ধর, পায়ে খুব ব্যথা পেয়েছি। ইস, দেখি দাঁড়ানোর চেষ্টা করি। ধর তো আমাকে তুলে। আয় টুম্পা, আয় তো, ওকে তুলি। ওঠ ওঠ, পারছিস এখন দাঁড়াতে? না না না, ব্যথা লাগে খুব। দৌড়ে দৌড়ে নিয়ে যেতে হবে তোদের আমাকে। টুম্পা চল, ওকে সিক রুমে নিয়ে যাই। ডাক্তার আপা দেখলেই বুঝবে জটিল কিছু হয়েছে কিনা। হ্যাঁ চল। এই তুই ওর জুতোগুলো নিস তো। হ্যাঁ হ্যাঁ নিয়েছি, তুই ধর ভালো করে, দেখিস আবার যেন পড়ে না যায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখানে এখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোয়া, পা তুলে দে। কি হয়েছে ওর? আপা, ও এইমাত্র দৌড়াতে যেয়ে স্লিপ কেটে পড়ে গেছে। কি যে করিস তোরা, এই শুকনার দিনে কেউ স্লিপ কাটে? সাবধানে চলতে পারিস না? দেখি পা সোজা কর। উফ, আস্তে আস্তে আপা। ও ও আমাগো, ও ব্যথা পাচ্ছি আপা। ব্যথা তো একটু পাবি। বাসায় ফোন করে দিচ্ছি, তোমার বাবা এসে তোমাকে নিয়ে যাবে। ঠিক আছে আপা। আই টুম্পা, দেখ দেখ, নিয়ামতুল্লাহ স্যার আসছেন। হে ভগবান, এদিকেই দেখি আসছে। এখন আমরা কি করব? চুপ করে দেখ কি হয়। নর্মালি দাঁড়িয়ে থাকি আমরা, স্যার কিছুই বলবে না। তাহলে বলবে না? দেখ স্যার এই রুমের দিকে আসছে। কি খবর বালিকাগণ, কি অবস্থা তোমাদের? এখানে কি? স্যার, ঝিমি পড়ে গিয়ে ব্যথা পেয়েছে। তাতে কি? এখন সেজন্য কি ক্লাস শুদ্ধ সবাই এসে জিমিকে পাহারা দিতে হবে? না স্যার, তা নয়, ঝিমি হাঁটতে পারছে না তো তাই। ওকে, এবার সবাই ক্লাসে যাও। যাও বলছি, এক্ষুনি যাও। আবার পিছনে ফিরে তাকাও। যাও। এই
ঝিমিকে এই ক্যারেক্টারলেস স্যারের কাছে একা রেখে চলে যাব আমরা? হ্যাঁ সেটাই, চল লুকিয়ে থাকি, স্যার বের হলে ঝিমির কাছে চলে যাব। বের হওয়ার আগে যদি কোনো বিপদ হয়, আমরা তো উদ্ধার করতে পারবো না। এখন তো আমাদের কিচ্ছু করার নেই, একেবারে চলে যাওয়ার চেয়ে বরং স্যার বের হলে যেন আমরা ঝিমির পাশে থাকতে পারি। হ্যাঁ ঠিকই বলেছিস, চল চল এই জানালার দরজাগুলোর আড়ালে পালিয়ে থাকি, সবাই যার যার পজিশন নিয়ে নে। ঝিমির জন্য খুব ভয় করছে রে, স্যার তোকে একেবারেই পছন্দ করে না, তার মধ্যে উফ, আমি আর ভাবতে পারছি না। আরে না না, বেশি কিছু কি আর এমন হবে? স্যারেরও তো চাকরিটা হারানোর ভয়টা আছে, তাই না? হ্যাঁ আমার মনে হয় স্যার ঝিমিকে ভয় দেখানোর জন্যই গেছে, আমাদেরকেও। আই দেখ দেখ, স্যার বের হয়ে আসছেন। চুপ চুপ, স্যার এদিকে আসছে। বাবা, নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছিল। হ্যাঁ চল এবার ঝিমির কাছে যাই। হ্যাঁ হ্যাঁ চল। কি রে, স্যার তোকে কি বলেছে? চিন্তার বিষয়, পরে বলবো। না না এখনই বল, এত কিছু হয়ে যাচ্ছে আর আমরা কিছুতেই চুপ করে থাকতে পারছি না। আরো কিছুক্ষণ আমাদেরকে চুপ করেই থাকতে হবে। তোরা শুধু ভয় না পেয়ে আমার সাথে থাক। অবশ্যই। সেদিন ঝিমির বাবা মা এসে ঝিমিকে বাসায় নিয়ে গেল। ওরা অনেক গবেষণা করেও ঝিমিকে ছাড়া কিছুই আবিষ্কার করতে পারলো না। পরদিন সকাল সকাল স্কুলে আসলো 5 জনই। স্যারের কাছে পড়া শেষ করে ঝিমি সহ ওরা 5 জনই সেই নিষিদ্ধ ছাদে গেল। কিন্তু ছাদটা কেমন যেন অচেনা লাগছে। এখানে ওখানে মাটির হাড়ির ভাঙা অংশ ছড়িয়ে ছিটিয়ে আছে। ঝিমি হেঁটে হেঁটে প্রত্যেকটার কাছে গিয়ে গিয়ে ধরে ধরে দেখছে। বাকিরা ভয়ে চুপসে গেছে। ঝিমিকে টানাটানি করছে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু ঝিমি কিছুতেই আসছে না। কিছুক্ষণ ভেবে নিয়ে ঝিমি এবার মুখ খুলল। জানিস স্যার আমাকে কি বলেছে? কি? স্যারকে যে আমরা দেখেছি তিনিও সেটা দেখে ফেলেছেন। আমাকে বলেছেন এই কথা কাউকে না বলতে এবং সেখানে ভুলেও না যেতে। গেলেই নাকি অনেক বড় বিপদ হবে আমার। আর কাউকে বলে দিলে তিনি আমাকে টিসি দিয়ে দেবেন। থাক দোস্ত, চুপ করে থাক, সামনে এক্সাম, আমরা সব বাদ দিয়ে বরং পড়াশোনা করি। বেশি ঘাটাঘাটি করলে আবার কি না কি হয়। তোর আমার বন্ধু হয়ে কথা বলছিস? হ্যাঁ বলছি, আমার কেমন যেন লাগছে, ব্যাপারগুলো খুবই রহস্যজনক। আমাদের এসব কিছু থেকে সরে যাওয়া উচিত। না মোটেও না, পড়াশোনা তো করবই, কিন্তু তাই বলে এই নষ্ট লোকটা কি কি করে বেড়ায় সেসব হাতের কাছে পেয়েও সবকিছু না জেনে সরে যাব? কিছুতেই না। হ্যাঁ, মিলি ঠিকই বলেছে। শোন, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। আমরা এখন প্রতিদিন স্যারকে পাহারা দেব, আরো গোপনে, সবাই মিলে না, 2 জন করে। সবার সাথেই আমি থাকবো। প্রতিদিন তোরা যে কোনো একজন আমার সাথে আসবি। সে না হয় বুঝলাম, কিন্তু একটা কথা বলতো, স্যার কেন মাটির নিচে ঢুকে যে তারপর ওপাশে যায়? স্যারকে তো কেউ টিসি দিয়ে দেবে না, সে কেন কাঁটাতার ডিঙিয়ে না যে এসব উদ্ভট কাজ করে? গান্ডু, সেটা জানার জন্যই তো এখন আমাদের এই প্ল্যান। চল আজ চলে যাই। আচ্ছা ঝিমি, স্যার তো তাহলে আমাদের এই আস্তানার কথাও জেনে ফেলেছে। আজকের এই যে হাড়ি ভাঙা ছড়ানোর কাজটা কি স্যার করেছে আমাদেরকে ভয় দেখানোর জন্য? আমারও সেটাই মনে হচ্ছে। তার মানে ওই গর্তটাকে স্যার আরো কোনো ভয়ঙ্কর বা খারাপ কাজে ব্যবহার করে, যেটা সে আমাদেরকে জানতে দিতে চায় না। ও মা, বৃষ্টি পড়ছে, চল চল। ইসরে ভিজে গেলাম, চল না জিমি। কোত্থেকে আজগুবি বৃষ্টি নামলো রে? চল ক্লাসে চলে যাই। হ্যাঁ সবাই ক্লাসের দিকেই যাই, চল। এই টুম্পা, চল পানি খেয়ে আসি, আমার বোতলটা খালি। যাওয়া লাগবে না, আমার বোতল থেকেই খা। তুমি তো মুখ লাগিয়ে চুষি কাঠির মতো চুষে চুষে পানি খাও, তোমার বোতল থেকে খাওয়া যাবে না। কত ভাব। ওকে যাও, নিয়ে আসো। হ্যাঁ চল জিমি, আমার বোতলও খালি। চল দে, তোর বোতলটা দে। এই এই টুম্পা, বোতল দে। কি রে, কি দেখিস? জিমি দেখ, সবকিছুই কেমন শুকনা, অথচ কিছুক্ষণ আগেই না খুব বৃষ্টি হয়েছে। তাই তো, আমি তো খেয়ালই করিনি। কি কি যে সব হচ্ছে। চল ওদেরকে গিয়ে বলি। জানিস, বাইরে কোথাও বৃষ্টি হয়নি, সব শুকনো, কোথাও বৃষ্টির ছিটে ফোটা নেই। হ্যাঁ,
আমরাও তো এতক্ষণ এটা নিয়েই কথা বলছিলাম দোস্ত। আমার খুবই ভয় করছে রে, কি যে হচ্ছে আমাদের সাথে। স্যার মনে হয় জাদু জানে, জাদু ছাড়া এসব করা তো সম্ভব না। জাদু করা তো অনেক ভয়ঙ্কর হয়, স্যার যদি আমাদের কোনো ক্ষতি করে। আমরা যদি স্যারের কাজকর্ম সম্পর্কে জেনে যাই আর স্যার সেটা বুঝতে পারে, তাহলে অবশ্যই ক্ষতি করবে। তাহলে যেন না জানতে পারে এমন ভাবে কাজ করতে হবে। কি দরকার আমাদের স্যারের পেছনে লাগার? ওরে আমার স্যারের গুড গার্ল, যাও এখন থেকে তুমি আর এসবের মধ্যে এসো না। ঝিমি, আমি থাকবো না বলিনি, কিন্তু দেখ যদি কোনো বিপদ হয়। শোন, স্যার লুকিয়ে কিছু না কিছু অন্যায় করছে, সেটা আমরা জেনেও মুখ ফিরিয়ে থাকবো? এমন কখনো করেছি আমরা? না, করিনি, কিন্তু সত্যিই দোস্ত আমার খুব ভয় করছে। ভয় পাওয়া যাবে না কিছুতেই। স্যার তো আর আমাদেরকে মেরে ফেলবেন না, তাই না? বাদ দে না দোস্ত, চল মাইটোকন্ড্রিয়ার ছবি আঁকি। টুম্পা, কাল তুই আর আমি পাহারা দেব। তাই আমি খুব এক্সাইটেড। আমরা এমন একটা জায়গায় পজিশন নেব যেখান থেকে আমাদেরকে কেউ নোটিস করতে পারবে না, কিন্তু আমরা স্যারের আস্তানাতে কি হচ্ছে সব কিছু দেখতে পারবো। নামটা তো ভালোই দিছিস, স্যারের আস্তানা। আয় থামো থামো, আয় আমার বাসা চলে এসছে। ওই যে দেখ বাবা দাঁড়িয়ে আছে গেটে। গেলাম দোস্ত, কাল দেখা হবে। আচ্ছা, কাল একটু তাড়াতাড়ি আসিস। আচ্ছা বাই, ফোন দিস কোনো কিছু বলার দরকার হলে। আচ্ছা বাই। পরদিন সকালে ঝিমি আর টুম্পা ছাদে গেল স্যারকে পাহারা দিতে। ওরা একটা পজিশন নিয়ে লুকিয়ে বসলো, যেখান থেকে স্যার বা কেউ ওদেরকে দেখবে না, কিন্তু স্যারকে ওরা দেখতে পাবে। ওরা বসার সাথে সাথে স্যার চলে এলেন গর্তের কাছাকাছি। জামার নিচ থেকে একটা তলোয়ারের মতো কিছু বের করলেন। একবার চারদিকে তাকিয়ে নিয়ে তলোয়ারটা নিচে ফেলে দিলেন। তারপর তিনিও নামলেন, কিন্তু ওপাশ দিয়ে আর বের হলেন না। কিছুক্ষণ পর এপাশ দিয়ে বের হলেন, কিন্তু সম্পূর্ণ নতুন কেউ, স্যার না, একটা লাল টুকটুকে শাড়ি পরা একজন ভীষণ সুন্দরী মেয়ে। ওরা কিছু ভাবতে না ভাবতেই সে ওদের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। ঝিমি, ঝিমি রে, চল চল, আর এক মুহূর্ত এখানে না, চল এখান থেকে। দাঁড়া, এই হুজুরের কেরামতি দেখে নেই, সে নিশ্চয়ই জাদু করে এসব করছে। এই মেয়ে কোত্থেকে এলো? জানি না দোস্ত, আমার খুব ভয় করছে, চল চলে যাই। এই দেখ 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 দেখ, সে আমাদের দিকে আসছে। ও ভগবান, সে হেঁটে আসছে না দোস্ত, ওই যে দেখ উড়ে উড়ে আসতেছে। কি হতে যাচ্ছে কে জানে। দেখ দেখ কেমন বাতাস আসছে। শুধু বাতাস না, ঝড় আসছে দোস্ত, আমাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। আহ, এই ছাড় ছাড়, কে তুই? ছেড়ে দে ছেড়ে দে। টুম্পা, টুম্পা আমাকে ধর, বাঁচা বাঁচা আমাকে, টুম্পা। শাড়ি পরা সেই মেয়েটি টুম্পার পাশ থেকে এক টানে ঝিমিকে নিয়ে চলে গেল যেখানে ওদের স্যার বসে মাছ ধরছিলেন সেখানে। টুম্পা এদিকে ছাদ থেকে হাত নেড়ে চিৎকার করে ঝিমিকে ডাকছে। ঝিমি ফিরেও তাকালো না, কিন্তু ওকে নিয়ে যাওয়ার পর অবলীলা ঝিমিকে ওখানে বসে থাকতে দেখার পর টুম্পার কিছু ভাবতে পারছিল না। তারপর সে অজ্ঞান হয়ে পড়ে যায়। এদিকে টুম্পা এবং ঝিমির চিৎকার চেঁচামেচি কারোই কানে যায়নি। জ্ঞান ফিরে টুম্পা দেখলো সে একাই শুয়ে আছে স্কুলের সিকরুমে। তার আশেপাশে টিচাররা দাঁড়িয়ে আছে। আমার কি হয়েছে? তুমি ক্লাসে হঠাৎ অজ্ঞান হয়ে গিয়েছিলে। ডাক্তার আপা তোমাকে দেখছে, এখন আর সমস্যা নেই, তুমি রেস্ট করো। কেমন করে হচ্ছে এসব? আমি তো ক্লাসেই ছিলাম না, আমি তো ছাদে ছিলাম, ঝিমিও ছিল। ঝিমিকে তো সেই লাল শাড়ি পরা মেয়েটা নিয়ে গেল, তাহলে ঝিমি কোথায় এখন? কেমন করে হচ্ছে এসব? তাহলে ঝিমি কোথায় এখন? টিচাররা তো জানেও না ঝিমি কত বিপদে আছে। এই মেয়ে, বিড়বিড় করে কি বলছো? দেখি দেখি, গায়ে তো জ্বর নেই, মুখ হা করো তো দেখি। না, কোনো সমস্যা নেই, তুমি সুস্থ এখন। ক্লাসে যাবে নাকি বাসায় ফোন দেব?
ক্লাসে যাব মিস। ক্লাসে যে টুম্পা দেখলো চিন্তিত মুখে ওরা সবাই তার জন্য অপেক্ষা করছে। ঝিমিও আছে ওদের দলে, কিন্তু ওকে খুব বেশি চিন্তিত দেখাচ্ছে না। টুম্পা অবাক হয়ে গেল, কোথায় গেল ঝিমি? আর এটা তাহলে কে? নাকি ঝিমি টুম্পার সাথে যায়নি, টুম্পাই ভুল ভাবছে? কিছুই বুঝে উঠতে পারছে না টুম্পা। এ নিয়ে আর কারোর সাথে কোনো কথা বলল না। বাসায় এসেও সেদিন সমস্ত ঘটনা লুকিয়ে গেল, কাউকে কিছুই বলল না। ভাবতে লাগলো কি হচ্ছে, কেমন করেই বা হচ্ছে। টুম্পার বাবা প্রতিদিন খুব রাত করে বাড়ি ফেরেন। সেদিন কেন যেন খুব দ্রুত চলে আসলেন আর এসেই টুম্পাকে খুঁজলেন। টুম্পা, এই টুম্পা, এদিকে এসো। বাবা আমি পড়ছি। পড়া রেখেই আসো। কি হয়েছে বাবার আবার? বাবা তো কখনো এরকম করে না। কি হলো? তোমার আসতে এতক্ষণ লাগছে কেন? এই তো বাবা আসছি, বলো এবার। ঝিমির সাথে আর মিশবে না তুমি। কাল থেকে তোমাকে স্কুলে আমি দিয়ে আসবো, আমি গিয়ে নিয়ে আসবো। আর তোমার বাংলা ম্যামকে বলে দেবো তুমি ঝিমির সাথে মিশছো কিনা নজর রাখতে। কেন বাবা, জিমি কি করেছে? সেসব তোমার শুনতে হবে না, তুমি নিজের ঘরে যেয়ে পড়তে বসো। কিন্তু বাবা, জিমি আমার খুব ভালো ফ্রেন্ড। ভালো ফ্রেন্ড নাকি খারাপ ফ্রেন্ড সেটা আমি দেখব, তুমি না। বেশি স্বাধীনতা দিয়ে এখন তোমাদের মুখে মুখে তর্ক করার সুযোগ হয়েছে। বেশি কথা বললে কাল থেকে স্কুলে যাওয়াই বন্ধ করে দেব। বাবা, কোনো কথা নাই, যাও পড়তে বসো। আচ্ছা বাবা। সারা রাত না ঘুমিয়ে টুম্পা শুধু ভাবতে থাকলো কি হচ্ছে, কাল স্কুলে গেলে কি হবে। বাবাই বা কেন হুট করে এমন আচরণ করছে? বাবা তো ঝিমিকে অনেক ভালোবাসে। ঝিমির রেজাল্ট ভালো বলে টুম্পাকে সবসময় বকে, কিন্তু আজ কেন এমন করছে? পরদিন স্কুলে যেই দেখলো সবার সাথে ঝিমি নেই। টুম্পা একটু খুশি হলো, কারণ ওর বাবার নিষেধটা মানা হবে না। আর তাছাড়া ঝিমি আসলেই তোর পাশে বসতে ইচ্ছে করবে, আর বাংলা মিস দেখলেই বাবাকে জানিয়ে দিবে। তাই আজ ঝিমি না আসাই ভালো। কিন্তু কিছুক্ষণ পরে টুম্পা দেখলো স্কুলের জানালা দিয়ে ঝিমি টুম্পাকে ডাকছে। কে এটা? ঝিমি আমাকে কেন ডাকছে? সবাইকে কেন ডাকছে না? আবার ডাকছে, কি মুশকিল। আচ্ছা, যে দেখি কি বলে। কিরে, তুই আমার সাথে কথা বলিস না কেন? সেদিন তো আমাদের প্ল্যান ফুলফিল হয়নি। চল আজকে যাই। না ঝিমি, আমি তোর সাথে যাব না। পরে তোর কিছু হয় না, আমারই বিপদ হয়। আর তুই আমাকে ফেলে রেখে যাস। তাছাড়া বাবা বলেছে। আরে জিমি, কোথায় গেলি? জিমি, আয় জিমি, কোথায় তুই? কেন এমন করিস আমার সাথে জিমি? আমি এই জন্যই তোর সাথে কোথাও আসতে চাই না। বাবাও তোর সাথে মিশতে মানা করেছে। আমি সত্যি তোর সাথে আর মিশবো না। জিমি প্লিজ, আমার সাথে এমন করিস না। ভাও, ভয় পাচ্ছিস কেন? আমি তো এই পাতাটা নিয়ে আসতে গেছি। এটা বেলপাতা, এটা খুবই পবিত্র। এটা দিয়ে পূজা দেয়া যায়। সাথে রাখ, ভয় করবে না। না না, আমি এসব পাতা টাতা নেব না। আমি ক্লাসে যাচ্ছি, আমার এসব ভালো লাগে না জিমি। এই দেখ, আমি তোর হাত ধরে বলছি, আমি আছি তোর সাথে। তুই আমাকে ছেড়ে যাচ্ছিস কেন? ক্লাসে যাবি না জিমি? হাত ছেড়ে দে, চল ক্লাসে যাই। হেমা, জিমি তোর ছেড়ে এমন হয়ে যাচ্ছে কেন? জিমি, জিমি না, আমি ক্লাসে যাব না। তোর ধর্ম স্যারকে নিয়ে আয়, আমি ওকে চিবিয়ে চিবিয়ে খাবো, তারপর তোকে ছাড়বো। জিমি প্লিজ, জিমি আমাকে ছেড়ে দে, আমি তো কিছু করিনি। জিমি আমাকে ছেড়ে দে, জিমি, জিমি প্লিজ আমাকে ছেড়ে দে। জিমি আমাকে ছেড়ে দে, জিমি আমাকে ছেড়ে দে। হ্যাঁ, এটা তো টুম্পা। এই ও এখানে কি করছে? চল তো দেখি। জিমি তুই এখানে? কোথায় থাকবো? তার আগে বল, তোর কি হয়েছে? স্কুলে এসে ক্লাসে না যেয়ে তুমি কেন স্কুলের পেছনে জঙ্গলে গেলে? ম্যাম, আমাকে তো জিমি ডেকেছে। কি বলো? জিমি তো ক্লাসেই ছিল। আচ্ছা ঠিক আছে, তোমার বাবা আসছেন, বাবার সাথে কথা বলো।
না ম্যাম, আমি সত্যি বলছি, আমাকে ডেকে নিয়ে গেছে ঝিমি স্কুলের মাঠে, পেছনের জঙ্গলে। আমি কিভাবে গেলাম জানি না। আচ্ছা বুঝলাম, আসেন তো নারায়ণ বাবু। এই যে টুম্পা, কথা বলেন। কি রে মা, কি হয়েছে তোর? জানি না বাবা, আমাকে ঝিমি ডেকে নিয়ে গেছে। কেন ডেকে নিয়ে গেছে? কি বলেছে আমাকে খুলে বল। জানি না বাবা, আমাকে ঝিমি ডেকে নিয়ে বলে কেন আমি ওর সাথে কথা বলি না। তারপর ঝিমি অদ্ভুত আচরণ করা শুরু করে। বাসায় চলো। বাবা তুমি আমাকে বিশ্বাস করো। বললাম তো বাসায় চলো। তোমাকে বলেছি না ঝিমির সাথে মিশবে না। আমার কথার অবাধ্য হয়ে তুমি কেন ঝিমির সাথে কথা বলতে গেলে? আমি যেতে চাইনি বাবা, ঝিমি আমাকে ডেকে নিয়ে গেল। কান্নাকাটি করে কোনো লাভ নেই। এরপর ঝিমির সাথে যেন তোমাকে আর না দেখি, বা এমন কোনো ঘটনার সম্মুখীন যেন আমাকে না হতে হয়। বাবা আমি ইচ্ছে করে যাইনি, ও আমাকে ডেকে নিয়ে যায়, তারপর কেমন ভয়ঙ্কর আচরণ করে। ঠিক আছে ঠিক আছে, তোমার এসব গল্প আমি শুনতে চাই না। এরপর আমি আর এসব সহ্য করব না টুম্পা, মনে রেখো। ঠিক আছে বাবা। যাও এখন খেয়ে রেস্ট নিয়ে পড়তে বসো, যাও। কিন্তু কে এই ঝিমি? কেন একসাথে দুজন ঝিমিকে আমি দেখছি, আর কেউ তো দেখছে না? আমার সাথে কেন এমন করছে ও? কাল স্কুলে যে চুপচাপ বসে থাকবো, জিমি বা মিলিরা কোথায় বসেছে ফিরেও তাকাবো না, দেখি কি হয়। পরদিন টুম্পা স্কুলে যেয়ে কারোর সাথে কথা বলছে না, সামনের দিকে যেয়ে বসে আছে চুপচাপ। বান্ধবীদের কাউকে খুঁজছেও না, কিন্তু বান্ধবীরা ওকে ছাড়লো না। হুড়মুড় করে সবাই এসে ওর পাশে বসলো। আসলো না শুধু ঝিমি। কি রে, আমাদের সাথে বসবি না? ঝিমি খুব কান্না করছে দোস্ত। কেন? ঝিমি নাকি তোকে কাল ডেকে নেয়নি, আর আমরাও দেখেছি তুই একাই চলে গেছিস। আমরা তোকে ডেকেছিও, কিন্তু তুই না শুনে একা চলে গেছিস। আর তখনই টিচার ক্লাসে চলে এসেছে, তাই তোর সাথে যেতেও পারিনি। আমিও নিশ্চয় মিথ্যা বলছি না? বিশ্বাস কর দোস্ত, ঝিমি আমাদের সাথেই ছিল, কিন্তু তুই সবার সামনে ঝিমির দোষ দিলি, তাই ঝিমি খুব কষ্ট পেয়েছে। চল আমাদের সাথে বসবি, চল তো, চল চল। কিন্তু আমি তো দেখেছি আমাকে ঝিমি ডেকে নিয়ে গেছে, তা না হলে আমি কেন যাব বল? দেখ, তোর কথায়ও যুক্তি আছে বুঝতে পারছি। তাহলে আমি যাব না দোস্ত। হ্যাঁ আছে, তাহলে এখানে কোনো একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। এজন্যই বলছি তোরা কথা বলে সব ঠিক করে নে, প্লিজ চল। আচ্ছা চল। এই, ওকে ঝিমির পাশে বসতে দে, ওরা ওদের মধ্যকার ভুলটা ভেঙে নিক। তুই ঝিমির পাশেই বস, তোরা কথা বল, আমরা একটু ঘুরে আসি। না না যাস না, সবার সামনে কথা বলি, সমস্যা কি? দেখ তো, এজন্য আবার সবার বাইরে চলে যাওয়া লাগে। যাক, বাদ দে। আচ্ছা টুম্পা, তোর কি মনে হয় আমি তোর ক্ষতি করতে চাই? না তা না। সবার সামনে তাহলে আমার নাম বললি কেন? আমি তো তোর সাথে ছিলাম না। ঝিমি, আমি জানি না তুই কোথায় ছিলি, কিন্তু তুই আমাকে ডেকে নিয়ে গেলি। এটা আমি তখনও বলেছি, এখনো বলবো। আমি তোকে ডেকে নিইনি, তুই ভুল বলছিস। না, তুই আমাকে ডেকে নিয়েছিস, না হয় আমি যাব কেন? হেই হেই, বললাম না আমি ডাকিনি। আমার নাম সবার সামনে বলেছিস কেন? ফলাতে দেবো না কাউকে, খেয়ে ফেলবো সবগুলোকে, একদম খেয়ে ফেলবো। হেই, কোথায় যাচ্ছিস? পালাতে পারবি না, চিৎকার কর। পালাবি না, চিৎকার কর। যেতে দেবো না কাউকে, কাউকে না। এই জিমি, এমন করছিস কেন? না না জিমি, না না জিমি, আমাকে ছেড়ে দে জিমি, প্লিজ জিমি, আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওই কি হয়েছে দোস্ত? চিৎকার করছিস কেন? কি হয়েছে? তুই তুই ধরবি না, রাক্ষসী। ছি 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 টুম্পা, তুই আমাকে অকারণে এরকম গালি কেন দিচ্ছিস? এই টুম্পা, তুমি কেন এমন করো প্রতিদিন? নিজে দোষ করে জিমির নাম দিচ্ছ, কি সমস্যা হয় তোমার? বিশ্বাস করো, ও আমাকে মেরে ফেলতে চাইছে। কখন? এই যে এখন। কই, আমরা তো দেখিনি। ঝিমি তো তোমার পাশেই বসেছিল। ওকে তো নড়তেও দেখিনি।
জানি না, আমি কিচ্ছু জানি না। এই দেখি দেখি, কি হয়েছে? কি হয়েছে এখানে? ও কাঁদছে কেন? কি রে টুম্পা, তুই আবার কি বলেছিস ওকে? আমি কিছু বলিনি দোস্ত। জিমি ভূতের মতো চেহারা করে আমার দিকে তেড়ে আসছিল। আমি চিৎকার না করে সরে যেতে চেয়েছিলাম, ও আমাকে পা টেনে ধরে আটকে রেখেছে। তারপর আমি চিৎকার করে বলেছি আমাকে ছেড়ে দে। এরপর ওর দিকে তাকিয়ে দেখি ও একেবারে নর্মাল, ভূতের মতো চেহারা আর নেই। এই যে দাঁড়িয়ে আছে, ওরাও দেখেনি, আমি শুধু দেখেছি। ওরা তাই আমাকে দোষ দিচ্ছে। এই সর, দেখ দেখ আবার কিরকম করছে। কি রে, কি হয়েছে? হ্যাঁ, কিছু হয়নি তো। টুম্পা, তুই অহেতুক ঝামেলা করছিস। ও তো কিছুই করছে না। চল তো, তুই বরং তোর সামনের বেঞ্চে যেই বস। আমাদের সঙ্গে আর বসতে হবে না তোকে। বুঝেছি, আমাকেই তোরা দোষ দিলি, আমাকেই তোরা দূরে ঠেলে দিলি। ঠিক আছে, আমিও চলে যাচ্ছি। যেদিন ঝিমি তোদের সাথে এরকম করবে সেদিন বুঝবি। স্কুল ছুটি হলো। ঝিমির সাথে আজ আর টুম্পা যাচ্ছে না। টুম্পার বাবা ওকে নিতে এসেছে, কিন্তু টুম্পার বাবাকে ঘিরে ধরেছে মিলি, বিন্দু, স্বর্ণা। বলছে, আঙ্কেল আপনি চলেন আমাদের সাথে। ঝিমির বাবা মাকে বুঝিয়ে বলতে হবে যে ঝিমির কিছু একটা হয়েছে। আঙ্কেল, আমাদের মধ্যে একটা সমস্যা হয়েছে। কি সমস্যা বলো তো মা? আঙ্কেল, ঝিমি খুব অদ্ভুত আচরণ করছে। কি বলো? কেমন অদ্ভুত বলো তো, আমাকে বুঝিয়ে বলো। সেই দিন ঝিমি আমাদেরকে দেখালো আমাদের এক স্যার খালের পাড়ে বসে মাছ ধরছে। তারপর থেকেই ঝিমি উদ্ভট আচরণ করছে। কোন স্যার? নিয়ামত স্যার আঙ্কেল। ঝিমি কেমন আচরণ করছে বলো তো? আমরা কেউ এতদিন দেখিনি, আজই প্রথম দেখলাম। এই 2-3 দিন ধরে ঝিমি শুধু টুম্পাকে এই টার্গেট করে ওকেই ভয় দেখিয়ে যাচ্ছিল। আজ আমরাও দেখেছি। রেগে গিয়ে ঝিমি ভূতের মতো চেহারা করে আমাদের দিকে তেড়ে আসছিল, বিশেষ করে টুম্পার দিকে। কি সাংঘাতিক ব্যাপার! হ্যাঁ আঙ্কেল, আমাদের হাত পা ভয়ে হিম হয়ে আসছিল, কিন্তু আমাদের বান্ধবী বলে আমরা সবার সামনে কিছুই বলিনি। হ্যাঁ হ্যাঁ, খুব ভালো করেছো। আঙ্কেল, আমরা বললে তো ঝিমির আব্বু আম্মু বিশ্বাস করবে না। আপনিও চলেন না আমাদের সাথে। আমরা ঝিমির বাসায় যেয়ে জানিয়ে আসি, না হয় কখন কি না কি হয়ে যায়। না না, তোমরা বাসায় যাও, আমি কথা বলে দেখব। চিন্তা করো না, চলো মা, বাসায় চলো। চলো বাবা, দেখেছো তুমি তো আমার কথা বিশ্বাসই করছিলে না, এবার বুঝেছো? এই গেলাম রে, তোরা বাসায় যা, আর কিছু হলে ফোন দিয়ে জানাস। ওকে দোস্ত, বাই। ওকে বাই। আশরাফ ভাই, একটা কথা বলার জন্য মেয়েগুলো আমাকে পাঠালো আপনার বাসায়। কি কথা দাদা, বলেন। আর ওরা আসলো না কেন? আমি ওদের আসতে নিষেধ করেছি ভাই। আসলে বিষয়টা খুব সিরিয়াস তো, ওরা বাচ্চা মেয়ে, তাই আমি নিজেই এসেছি। ভালোই করেছেন দাদা, কিন্তু আপনি তো আমাকে ভয় পাইয়ে দিলেন। কি এমন হয়েছে? আমি তো কিছুই বুঝতে পারছি না, একটু খুলেই বলেন দাদা। গত পরশু রাতে আমি আমাদের মন্দির থেকে সন্ধ্যার পুজো দিয়ে বের হয়ে দেখি মন্দিরের গেটের বাইরের চিপাগলিতে ঝিমি দাঁড়িয়ে আছে খুব উচ্ছৃঙ্খল ড্রেসে একটা ছেলের সাথে। ছেলে বোধ হয় আমাদের পাড়ার বা এলাকার না, ছেলেটাকে চিনতে পারিনি, কিন্তু ঝিমি মাকে দেখে আমার খুব খারাপ লেগেছে ভাই। তারপর আমি বাসায় এসে টুম্পাকেও নিষেধ করলাম ঝিমির সাথে না মিশতে, কারণ এটা তো খুবই স্বাভাবিক ভাই। আমার মেয়ে আমাকে কষ্ট দিক, সেটা তো আমি চাইবো না, বুঝতেই পারছেন বিষয়টা। হ্যাঁ, না সেটা সমস্যা না দাদা, এটা সবাই করত। কিন্তু গত পরশু রাতে তো ঝিমি ওই এলাকায় যায়নি, ও তো ঘরেই ছিল। ভাই, আমার চোখে আমি ঝিমিকেই দেখেছি। ঝিমি আমাকে দেখে মিটমিট করে হাসছিল। আমি ঝিমির কাছে এটা আশাই করিনি। না না, কোথাও একটা ভুল হচ্ছে আমাদের। ঝিমি সেদিন ঘরেই ছিল বিকেলের পর থেকে, আমি শিওর, কারণ আমিও ঘরে ছিলাম। ভাই, আরো ঘটনা আছে, আমি বলে চলে যাই, তারপর আপনার ইচ্ছা করলে বিশ্বাস করবেন, না করলে না। আরে দাদা বলেন, অবিশ্বাসের কিছু নেই।
আমি শুনছি, আপনি বলেন। এরপর থেকে ঝিমির সাথে টুম্পা কথা বলা বন্ধ করেছে, আর টুম্পার সাথে ঝিমি বা ঝিমির মতো কেউ খুব খারাপ আচরণ করা শুরু করেছে। একা পেলেই কোথাও নিয়ে যে ভয় দেখিয়ে অজ্ঞান করে ফেলছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। এতদিন টুম্পা আমাকে বলেছে, আমি বিশ্বাস করিনি। আজ ওরা সবাই মিলে বলল, তাই ভাবলাম আপনাকে জানাই। এসব কি বলছেন দাদা? আমার মেয়ের মধ্যে এসব কিছুই দেখতে পাইনি আমরা কেউ কখনো। কেউ তার সাথে কথা না বললে সে কষ্ট পায়, কিন্তু সে তো এত অ্যারোগেন্ট আচরণ করার মতো মেয়ে না। আমিও সেটা বুঝি, কিন্তু আমার মনে হচ্ছে এখানে অন্য কেউ খেলছে। কি হলো? কে ওখানে? কে কে কে? দাদা একটু বসুন, আমি দেখে আসি। ঠিক আছে দাদা। সিঁদুর? ঝিমির মা, এখানে সিঁদুর এলো কোথা থেকে? জানি না তো। এখানে আড়ি পেতে দাঁড়িয়েছিল কে? আর আমাদের ঘরে সিঁদুর আসলো কোত্থেকে? স্ট্রেঞ্জ। কই, জানি না তো। ঝিমি কোথায়? ঘরেই তো ছিল, কিছুক্ষণ আগেই বেরিয়ে গেল পাশের ঘরে। কি যেন শীট আনবে তাই। ডেকে আনো ওকে। আচ্ছা ডাকছি। তুমি এমন করছো কেন? কি হয়েছে? আর এখানে সিঁদুরই বা এলো কোত্থেকে? সেটা তো আমারও প্রশ্ন। মা, কেন ডেকেছো? তোমার বাবা ডাকছেন। হ্যাঁ, বলো আব্বু। তুমি টুম্পার সাথে কোনো ঝামেলা করেছো? না, টুম্পায় অকারণে ঝামেলা করছে, আমি কিছুই করি না। ও বলে আমি নাকি ওকে মেরে ফেলতে চাই, ভয় দেখায়। এটা কি ধরনের কথা বলো আব্বু? জানি না, তুমি 2 দিন স্কুলে যেও না। তোমার নিয়ামত স্যারের সাথে আমার কথা হয়েছে, তিনি এসে তোমাকে পড়িয়ে যাবেন সব বিষয়। না আব্বু, নিয়ামত স্যার তো ম্যাথ করাতে পারবে না, সে তো ধর্মের টিচার। বেশি কথা বলো না তো, যা বলছি তাই করো। না আব্বু, আমি পড়তে পারবো না ওনার কাছে। কেন? পারবো না বলেছি, পারবো না। পারবি না মানে? কি বললি? নিয়ামত স্যার আসবে, আমাকে স্কুলে যেতে দিবি না? খেয়ে ফেলবো সবাইকে, রাজা করে দল সব কটাকে খেয়ে ফেলবো। এই এই ঝিমি, ঝিমি এদিকে কেন আসছিস? কি করছিস তুই? বটি নিয়ে আমার দিকে আর কেন আসছিস? ঝিমির আম্মু, এদিকে এসো। কি হলো ঝিমি? এমন করছিস কেন? ছি ছি, বাবাকে কোনো মেয়ে এমন করে? কি হলো মা? ঝিমির মা, ওকে শুইয়ে দাও। কিছু হয়নি মা, যা তুই একটু রেস্ট কর। ঝিমির মা, তুমি ওকে শুইয়ে দিয়ে ওর পাশে বসে থেকো। ঝিমির এই অবস্থা দেখে ঝিমির বাবা ভয় পেয়ে গেলেন। তিনি মাগরিবের নামাজ পড়ে মসজিদের ইমাম হুজুরের কাছে গেলেন। হুজুরকে সবকিছু খুলে বললেন। হুজুর সব শুনে তাকে একটা তাবিজ দিলেন। ঝিমির বাবা তাবিজটা নিয়ে চিন্তিত মনে বাড়ি ফিরছেন, আর তার মেয়ের আচরণগুলো টুম্পার বাবার কথার সাথে মিলিয়ে দেখছেন। আচমকা তিনি অবাক হয়ে দাঁড়িয়ে গেলেন। ঝিমি রাস্তার পাশের পুকুরে গোসল করছে। রাস্তার আলোতে এই রাতেও ওর মুখ স্পষ্ট বুঝতে পারছিলেন আশরাফ সাহেব, কিন্তু রাস্তার আর কেউ সেদিকে ফিরেও তাকাচ্ছে না। আশরাফ সাহেব বুঝলেন এটা তার চোখের ভুল, কিন্তু এবার ঝিমি ডাকতে লাগলো, বাবা, বাবা, আমাকে নিয়ে যাও। বাবা, আমার গোসল শেষ, আমাকে রেখে যেও না বাবা। না না, ফিরে তাকানো যাবে না, এটা ঝিমি হতেই পারে না। আমাকে ঝিমির কাছে যে এই তাবিজ পরিয়ে দিতেই হবে। দেখি বাবা, তোমার কাছে কি? তুমি কি নিয়ে যাচ্ছ? সরে যাও। কে তুমি? আমার মেয়েকে ছেড়ে দাও। কেন তুমি এমন করছো? আমাকে চিনতে পারছো না আশরাফ? এই সরে যাও। এত এত আলো কিসের?
এই কি কি করছো? ছাড়ো, ছাড়ো আমাকে। আরে কে তুমি? কবিতা, কবিতা তুমি? তুমি তুমি এখানে কেন? তার মানে তুমি ঝিমিকে? কি হলো, কষ্ট হচ্ছে আশরাফ? মনে নেই এত অল্প দিনে সব ভুলে গেছো? আমি কিন্তু এখনো কিচ্ছু ভুলিনি। আমি কি করতে পারতাম বলো? তুমি পারতে, তুমি বাঁচাতে পারতে আমাকে। আজ আমিও বাঁচতে দেব না, তোমার মেয়েকেও না। আর নিয়ামত তোমার বিশ্বস্ত কাছের মানুষ, ওকেও ছাড়বো না। কাউকে না, কাউকে না, কাউকে না। কবিতা, কবিতা, যা, তাবিজটা নিয়েই গেল। আমার মেয়েকে এখন আমি কিভাবে বাঁচাবো? আমার মেয়েকে আমি এখন কিভাবে বাঁচাবো? আশরাফ সাহেব এই ঘটনার পর সেদিন আর বাসায় ফিরেননি। বহু পুরনো পথগুলো চিনে নিয়ে কবিতার বাড়ির দিকে যাচ্ছে। যেতে যেতে তার মনে পড়ে যাচ্ছে পুরনো সব কথা। কবিতার সাথে আজ থেকে 30-35 বছর আগে আশরাফ সাহেবের গভীর প্রণয়ের সম্পর্ক ছিল, কিন্তু হিন্দু আর মুসলিম নামক ধর্ম ব্যবধানের দায়ে কবিতাকে প্রত্যাখ্যান করে আশরাফ সাহেবকে বিয়ে করতে হয়েছে মুসলমানের মেয়েকে। শেষ যেদিন সে কবিতাকে দেখেছে সেটা ছিল 35 বছর আগে, কবিতার বাড়ির কাছের বটতলায়। কবিতা, আমাকে তুমি ভুলে যেও। তুমি অপদার্থ, তোমাকে ভুলে যাওয়া ছাড়া কোনো উপায় নেই। সেটা আমিও জানি আমি কতটা অপদার্থ। তুমি আমায় ক্ষমা করে দিও। চলে যাবে, যাও না। এত ভনিতা করার কি আছে? নিজেকে ছোট লাগছে। আমি জানি তুমি রেগে যাচ্ছ। রেগে থাকাই স্বাভাবিক না? তুমি একটা মানুষ। ভেবেছি যে আমাকে ভালোবাসতো, কিন্তু এখন দেখি শুধু ভবিষ্যৎ না, অতীতেও তুমি আমাকে ঠকিয়েছো। না কবিতা, আমি তোমাকে ঠকাইনি, আমাকে বিশ্বাস করো। এটাই জানতাম যে তোমাকে বিশ্বাস করা যায়, আর তুমি আমাকে কখনো ঠকাওনি। কিন্তু আজ চলে যাওয়ার মুহূর্তের এসব মায়াকান্না প্রমাণ করছে তুমি আমাকে ভালোবাসার যেসব অভিনয় করেছো তার সবই মিথ্যে ছিল। আর আমাকে ছেড়ে যাচ্ছ বলে তোমাকে বিশ্বাস করার কোনো প্রয়োজন নেই আমার। ভালো থেকো। কবিতা, কবিতা শোনো। কবিতা। ভীষণ অভিমানে সেদিন মেয়েটা আর কোনো কথাই শোনেনি। সংসারের নানান চাপে ওর আর কোনো খোঁজও নিলাম না। আজ ওকে এইভাবে দেখতে হলো। হায় আল্লাহ। কে বাবা তুমি? আমি আশরাফ। আশরাফ? তোমাকে তো চিনতে পারিনি বাবা। আমি কবিতার সাথে পড়তাম। কবিতা আপনার ছোট বোন, মনে আছে? হ্যাঁ মনে আছে। তা কেন এসেছো বলো? আচ্ছা, কবিতা এখন কোথায় থাকে? ওর খোঁজ নিতে এসেছিলাম। আলোটা নিভিয়ে দাও। এ কি? আপনি এমন করছেন কেন? আলোটা জ্বালিয়ে দিন। না 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 কবিতা, না না কবিতা, আমাকে ছেড়ে দাও। এই ছেড়ে দাও কবিতা। সে রাতে কবিতার বাড়ি থেকে কোনো রকমে বেঁচে ফিরে আসেন আশরাফ সাহেব। বাসায় এসে ঝিমির মাকে বলে দেন ঝিমিকে চোখের আড়াল না করতে। তারপর সারাদিন ভেবে ভেবে সন্ধ্যায় চলে যান সেখানকার খুব নাম করা
একজন কবিরাজের কাছে। যাব না, পাপে পাপে রে খাবে, আমি যাব না, যাব না। বাবা বাবা চলেন, আপনি যা চান তাই দেব, আমার মেয়েটাকে বাঁচান। হ্যালো, হ্যাঁ বলো, কি বললে? ঝিমিকে বাড়ির কোথাও খুঁজে পাচ্ছ না? লাইগা গেছে, কুরুক্ষেত্র লাইগা গেছে, এখন ডাক পড়িবে গুরু দয়ালের। বাবা দয়া করে আমার সাথে চলেন, আমার মেয়েকে এতক্ষণে মেরেই ফেলবে। কোনো কথা বলবি না পাপি, চল চল। এই খোল, খোল বলছি, সাহস থাকে তো খোল। হবে না, হবে না, শেষ করে ফেলবো, শেষ করে ফেলবো। দরজা খোল, দরজা খোল। কি চাস তুই বল, বল তুই কি চাস? মুন্ডু চাই, মুন্ডু। এনে এনে হুজুরের দাড়ি এনে। এই তো কি হইতেছে এখানে, কি হইতেছে? যুদ্ধ হচ্ছে, ৭১-এর যুদ্ধ, স্বাধীনতা যুদ্ধ হচ্ছে। বাইরে আয়, বাইরে আয়। না, বেরোবো না, মুন্ডু নিয়ে বেরোবো। আশরাফ সাহেব, ও আশরাফ সাহেব, এদিকে আসেন। দেখেন তো ঘরের ভিতরে শুয়ে থাকা ওই লোকটা চিনতে পারেন কিনা? চিনেন রে? আরে হ্যাঁ হ্যাঁ, উনি তো ঝিমির স্কুলের ধর্ম শিক্ষক। আর আর ঝিমির মুখ দিয়ে এভাবে রক্ত গড়াচ্ছে কেন? কবিরাজ, আমার ঝিমি এমন করছে কেন? আমার ঝিমি ঠিক হবে তো? এই চলে যা, চলে যা, তোকে খাবো, তোর মুন্ডু খাবো। আশরাফ সাহেব, আপনি চলে আসেন এদিকে, ওইখান থেকে চলে আসেন। আপনি কিছু একটা করেন কবিরাজ, আমার মেয়েটাকে বাঁচান। এই চুপ কর, চুপ কর পাপি, কানবি না। সব পাপের ফল, সব পাপের ফল, সব। কবিতা রানীর বাড়িতে ঘোর অন্ধকার এই রাতটিতে একা আছেন আশরাফ সাহেব কবিরাজের সাথে। আর ঘরের ভেতরে এখন বন্দি আছে ঝিমি এবং অজ্ঞান হয়ে পড়ে আছেন নিয়ামতুল্লাহ স্যার। কবিরাজ মন্ত্রশক্তি বলে ঝিমির হাত পা অবশ করে দিয়েছেন, তাই নিয়ামত স্যারকে সে কিছুই করতে পারছে না। আর কিছু করতে না পারার যন্ত্রণায় গগন বিদারে চিৎকার করছে ঝিমি রূপী কবিতা। কবিরাজ ঝিমির বাবাকে বললেন আরো কয়েকজনকে ফোন করে ডেকে আনতে। যাদের ডেকে আনতে বললেন তারা হলেন টুম্পার বাবা এবং নিয়ামতুল্লাহ স্যারের বাবা। কিন্তু স্যারের বাবা বেঁচে নেই, তিনি মারা গেছেন প্রায় 1 মাস আগে। আশরাফ সাহেবের সাথে কথা বলতে বলতে কবিরাজ আগুন জ্বেলে তার সামনে বসলেন, আর সেই আগুনে হালকা করে ধুলা ছিটাচ্ছেন, আর আগুন সাঁই সাঁই করে বেড়ে যাচ্ছে। হ্যাঁ হ্যালো নারায়ণদা, আমি আশরাফ বলছি। দাদা মহা বিপদে পড়েছি দাদা। উত্তর গাজীপুর কালী মন্দিরের সামনে দিয়ে বটতলার পাশের বাড়িতে একটু আসেন না দাদা, কাউকে সাথে নিয়ে আসুন, আমার মেয়েটাকে বাঁচান দাদা। কি হয়েছে ভাই? এত রাতে ওখানে কেন আপনি? জিমি কোথায়? দাদা ঝিমি এখানেই, আমি কবিরাজ নিয়ে এসেছি, কবিরাজ আপনাকে আসতে বলেছে। কি বলেন ভাই? জিমিকে তো আমি আজ সন্ধ্যায় আবার নিয়ামত স্যারের সাথে দেখেছি টাউন স্কুলের মাঠে দাঁড়ায় গল্প করছে, ওখানে আবার কিভাবে গেল? দাদা আমি কিচ্ছু জানি না, আপনি একটু আসেন, আসলেই সব বুঝতে পারবেন। ঠিক আছে ঠিক আছে, আমি আসছি ভাই, এখনই আসছি। কিন্তু আমি একাই আসছি, এত রাতে আর লোক পাবো কোথায় বলেন? আচ্ছা দাদা আসেন আসেন, আমি একা আর পারছি না।
ভাই, আমি আগেই বলেছিলাম ঝিমির কিছু একটা হয়েছে, আপনি বিশ্বাস করলেন না। আরে মেয়েটার এখন কি হবে? কোনো কথা হবে না এখানে, একদম চুপ। এই নে দুলা, সিটায় দে ঘরের চারপাশে। কবিরাজ, দিয়েছি। এবার লাঠি লয়ে আয়, এই ঘরের দরজা ভাঙা ফেলা। কবিরাজ সাহেব, দরজা খুলে যাচ্ছে। এবার দুজনে দইরা তোর মায়ের বের করে আন, বের করে আন ওরে। ভাই সাবধানে, আপনার মেয়ে তো এখন আর আপনার মেয়ে না। আমার মেয়ে, আমার মেয়ে। আপনি ভয় পেলে চলে যান। কি বলেন ভাই? ঝিমি, ঝিমি মা, আয়, বাবার সাথে আয়। না, যাব না, যাব না। আমাকে ধরবে না কেউ, মেরে ফেলবো, সবাইকে মেরে ফেলবো। তোর শরীরে পাপ, প্রতারণা তোর শরীরে। আমাকে ধরবি না, আমাকে চলে আমিও নোংরা হওয়ার পাপী হয়ে যাব। ধরবি না আমাকে, আমাকে ধরবি না। না না না। এইখানে, এইখানে বসে রাখ, গাছের লগে বাইন্ধা রাখ। কবিরাজ, আমার মেয়েটার শরীরটা ভালো নেই, আমি ধরে রাখি ওকে। এই ভাবি, বেশি কথা বলবি না, যা বলছি তাই কর, যা বলছি তাই কর। কবিরাজ, নিয়ামত স্যারকে কি রেখে আসবো? দুইটা মরদ মানুষ, যায় ওরা দৈরা নিয়ে আয়, দৈরা নিয়ে আয়। ওম কারাগাম চক্র কদিশু সাপা পরিধান সুনাম ভূষণ্ডিম শিরা শঙ্কম সন্ততাতিম করস্ত্রিয়নয়নম সর্বঙ্গা ভূষাব্রুতম, সর্বঙ্গা ভূষাস্ব্রুতম, সর্বঙ্গা ভূষাম্ব্রুতম, সর্বঙ্গা ভূষাম্ব্রুতম, সর্বঙ্গা ভূষাম্ব্রুতম। ওম কারাগাম চক্র কদিশু সাপা পরিধান। নিয়ামত স্যারের বাপের পাপে এখন তারে খাচ্ছে। কি পাপ? নিয়ামত স্যারের বাপ রাজাকার ছিল, সে মেয়ে জোগাড় করে দিত মিলিটারিদের। এখান থেকে একটু দূরেই আমার ছোট বোনের শ্বশুর বাড়ি, ওর মুখেই শুনেছি। এদিকের কোনো এক হিন্দু স্কুল শিক্ষিকাকেও সে জোর করে ধরে নিয়ে গেছে আর্মিদের কাছে। তারপর সেই স্কুল শিক্ষিকাও অবিবাহিত ছিলেন, আর দেখতেও নাকি বেশ সুন্দরী ছিলেন। ছাত্র পড়াতেনও নাকি ভালো, কিন্তু আর্মিরা শুধু হিন্দু বলে তার সম্ভ্রমই নিয়ে ছাড়েননি। কেন, কি করেছেন তাকে? আর্মিরা ক্যাম্প বসিয়েছিল সরকারি গার্লস স্কুলে। এখান থেকে তাকে ধরে আর্মি জিপে করে সেই স্কুলে নিয়ে যায়, তাকে গণধর্ষণ করে, তার সমস্ত শরীর ক্ষতবিক্ষত করে তাকে পুরোপুরি মৃত্যু হওয়ার আগেই স্কুলের পেছনে গর্ত করে পুঁতে দিয়েছিল। কিন্তু তাকে কেউ সেখান থেকে উদ্ধার করেনি। তার এক দিদি ছাড়া শুনেছি আর কেউ ছিল না। একজন মুসলমান ছেলেকে ভালোবাসত, সেই ছেলে প্রতারণা করেছে বলে আর বিয়ে শাদিও নাকি করেননি। একা দিদিও ভয়ে আর সেদিকে যায়নি। সে আমার মেয়ের উপর এখন ভর করেছে দাদা। আমি সেই পাপী, আমি সেই প্রতারক। কবিতা রানী আমাকেই ভালোবাসতো দাদা। আর কাঁদবেন না ভাই, এটা কাঁদার সময় না, পাপের প্রায়শ্চিত্ত করারও সময় আছে। চলেন যাই, কবিরাজের কাছে যাই, সেখানে ঝিমি একা। যা যা জামিনীতে স্বর্গ রুচিবি আপন আলয়ে, মানুষ সমাজিতে শান্তি পাবিনি কবুতে। যা যা। যাব না, যাব না, যাব না, না না, আমি যাব না, আমি থাকবো, খাবো, আমি খাবো, আমাকে ছাড়, আমাকে ছাড়। কেন যাবি না? কেন যাব না? কি চাস তুই? তুই কি চাস? ভাবি না, ভাবি না। রক্ত
আমি না। এই আমি রক্ত চাই, বাবু আমার ছেড়ে দে, চাই আমাকে। বল কি চাস? মুন্ডু চাই, মুন্ডু চাই। কার মুন্ডু চাস তুই? রাজাকার। হ্যাঁ? কে রাজাকার? আশরাফ ভাই, দেখেন দেখেন, নিয়ামত স্যার কেমন মৃতের মতো পড়ে আছে। হায় ভগবান, জিমির হাত কত উপরে তুলে ফেলেছে ওনার শরীরটা। দাদা, আমার মেয়েটাকে বাড়ি নিয়ে যেতে পারবো তো? অবশ্যই পারবেন। এই শরীরে আর কিচ্ছু নাই, রক্ত নাই, মুন্ডু নাই। পালায় চলে যা, চলে যা। না, যাবো না আমি, কিছুতেই যাবো না। महाकालियम यमस्तु शुभापिते हराओ कमलाऊजु अंतुं मादुं कदैव नीलसमा तुतिमश्शबाधा दशा कामसेवी महाकालिकम यमस्तु शुभापिते हराओ कमलाऊजु अंतुं मादुं कैतव ভাই দেখেন দেখেন, জিমির বাঁধন খুলে গেছে। দেখেন, হেঁটে হেঁটে ঘরের দিকে যাচ্ছে। হায় ভগবান, ঘরের ভেতরেই চলে গেল। কবিরাজ তো চোখ বন্ধ করে আছে, এখন কি হবে? ভগবানকে ডাকেন, কবিরাজ নিশ্চয়ই চোখ বুঝেও সব দেখতে পাচ্ছে। দাদা, আমার মেয়েকে তো কবিরাজ পুড়িয়ে ফেললেন দাদা, ঘরে তো আগুন জ্বলে উঠলো। হায় হায়, কবিরাজ সাহেব এটা কি করলেন? ভাই যাবেন না, যাবেন না। কবিরাজ, ওনাকে তো ধরে রাখা যাচ্ছে না। আপনি ঝিমিকে পুড়িয়ে দিলেন। এ আপনি কি করলেন? কি করলেন এটা? এ আপনি কি করলেন? আশরাফ, আমি যাবো না, আমি যাবো না, আমাকে বাঁচাও, আমি যাবো না, আমি যাবো না, আমাকে তোমার সাথে রাখো আশরাফ, আমাকে ভালোবাসো আশরাফ, আমি যাবো না, আমি যাবো না, আমি যাবো না। এই বাবি, চোখ খোল, দেখ তোর মাইয়া বইরা আছে। আশরাফ ভাই দেখেন, জিমির কিছু হয়নি, জিমি ঠিক আছে। আপনি চোখ খোলেন। কই কই আমার, কোথায় আমার ঝিমি? বাবা, বাবা, আমি এখানে কেন বাবা? বাবা তুমি কোথায়? আমি এখানে কেন বাবা? তোমার তোমার কিচ্ছু হয়নি মা, চলো চলো আমরা বাড়ি যাই। সবাই কান্নাকাটি করছে। নিয়ামত স্যারের বাড়িতে যখন সকালে তার লাশ পৌঁছে যায়, তখন সবাই কান্নায় ভেঙে পড়ে। রাতে ঝিমির বাবা আর টুম্পার বাবা ঝিমিকে নিয়ে বাসায় যাওয়ার আগে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে লাশ সহ তাদেরকে প্রথমে থানায় নিয়ে যায়। তারপর পোস্টমর্টম শেষে নিয়ামত স্যারের শরীরে কোনো রকম আঘাতের চিহ্ন পাওয়া যায়নি বলে ভোর ফুটতে শুরু করলে তাদেরকে বাড়ি যেতে দেয়া হয়। লাশ পুলিশের জিম্মায় থাকে এবং স্যারের বাড়িতে ফোন করে তার মৃত্যুর সংবাদ জানানো হয়। সকালে ঝিমির বাবাকে আবার থানা থেকে ফোন করে থানায় আসতে বলা হয়, কারণ নিয়ামত স্যারের বাড়ি থেকে অভিযোগ করা হয় নিয়ামত স্যারকে আশরাফ সাহেব ডেকেছেন বলে আশরাফ সাহেবের মেয়ে ঝিমি তাকে তার বাড়ি থেকে এসে নিয়ে যায় এবং তারপর থেকে স্যার আর বাড়ি ফেরেননি। কিন্তু পোস্টমর্টমের রিপোর্টে নিয়ামত স্যারের একেবারে স্বাভাবিক মৃত্যু ছাড়া আর কিছুই প্রমাণ করে না বলে পুলিশ বিপদে পড়ে যায়। পুলিশকে তখন ঝিমির বাবা ও টুম্পার বাবা পুরো ঘটনা খুলে বলে, কিন্তু পুলিশ বিশ্বাস করে না তাদের কথা। ঝিমিকে ডাকা হয়। অসুস্থ ঝিমি এসবের কিছুই জানে না বলে স্বীকারোক্তি দিলে পুলিশ শিশু আইনে ঝিমির বিরুদ্ধে সরকার বাদী মামলা করে এবং খবর নিতে থাকে নিয়ামত স্যারের বাসার লোকেদের সাথে কথা বলে যে নিয়ামত স্যারের সাথে কোনো ভূতের আসর ছিল কিনা। তার পরিবার স্বীকার করে নেয় যে নিয়ামত স্যারকে মাঝে মাঝেই অদৃশ্য কেউ নানাভাবে আক্রমণ করবার চেষ্টা করত একা পেলে। এ নিয়ে তার পরিবারও বেশ ভয়ে ছিল। নিয়ামত স্যারের মায়ের স্বীকারোক্তিতে জানা যায় কিছুদিন আগে নিয়ামত স্যার তার মাকে বলেছেন
যে অদৃশ্য শক্তি তাকে মাঝে মাঝে আক্রমণ করে, সেই অদৃশ্য শক্তি তার ছাত্রীদের উপর ভর করেছে বলে তার মনে হচ্ছে। কারণ অকারণেই দু একজন ছাত্রী হঠাৎ হঠাৎই অসুস্থ হয়ে যাচ্ছে। এই বিষয়টা সে বুঝতে পেরে ঝিমি নামের একজনকে সে শাসনও করেছে এদিক সেদিক বেশি ঘোরাঘুরি না করতে। অবশেষে পুলিশের বিরুদ্ধে ঝিমির স্কুলের বন্ধুদের প্রবল আন্দোলনের মুখে পুলিশ ঝিমির বিরুদ্ধে করা মামলা তুলে নেয় এবং কোনো রকম কোনো ঘটনা ছাড়াই নেয়ামত স্যারকে মৃত বলে ঘোষণা করে। নেয়ামত স্যারের কবরের কাছে কে এক অচেনা লোক একদিন এসে লিখে দিয়ে যায়, পাপ কাউকে ছাড়ে না।